নিয়ে নির্মমভাবে কারো উপর আঘাত করছিল। কে ভয়ানকভাবে হাসছিল, তার লম্বা ধারালো এবং সোচালো দাঁত ছিল। সে আবার আমার দিকে তাকিয়ে সেই ভয়ানক হাসি হাসছিল। আনিস একজন সরকারি কর্মচারী ছিল। অনেক কষ্ট পরিশ্রমের পর সে রেলওয়ে বিভাগে চাকরি পেয়েছিল। কিন্তু আনিস যতটা খুশি ছিল চাকরি পাওয়ায়, ততটাই গভীর ভয়ও ছিল তার চোখে। কারণ তার এই চাকরি কোনো সাধারণ রেলওয়ে স্টেশনে হয়নি, বরং ভারতের সবচেয়ে ভয়ঙ্কর এবং কুখ্যাত রেলওয়ে স্টেশনে হয়েছিল, যা বছরের পর বছর ধরে তার ভৌতিক ও রহস্যময় গল্পের জন্য বিশেষভাবে বিখ্যাত, যার নাম ছিল বেগুনকুন্ডার। বেগুনকুন্ডার এই রেলওয়ে স্টেশনটা এতটাই ভয়ঙ্কর ছিল যে গত কয়েক বছরে এখানে যারই চাকরি হয়েছে, কিছুদিনের মধ্যেই সেই চাকরিটা তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। অনিশ ছোটবেলা থেকেই সেই রেলওয়ে স্টেশনের ভৌতিক গল্পগুলো তার দাদি নানির কাছ থেকে শুনে এসেছে। কিন্তু আজ যখন তার চাকরি ঠিক সেই রেলওয়ে স্টেশনে হয়েছে, তখন চাইলেও সে সেই চাকরি ছেড়ে যেতে পারছিল না। কারণ তার বাড়ির অবস্থা এমন ছিল যে একদিকে কুয়া আর অন্যদিকে খাদ, কোনো উপায় ছিল না। অনিশ, আজ থেকে তোমার ডিউটির শিডিউল একটু বদলে গেছে। তোমার শিফট এখন রাতের হয়েছে, তাই রাতে তোমাকে একা পুরো প্ল্যাটফর্মের খেয়াল রাখতে হবে। কিন্তু স্যার, আমার জয়েনিং এর সময় তো আমার ডে শিফটের ডিউটি ছিল, হঠাৎ করে এটা কেন বদলে গেল? আমি রাতে এই রেলওয়ে স্টেশনে একা থাকতে পারবো না। আপনি তো জানেন এই রেলওয়ে স্টেশনটা সম্পর্কে, এটা কতটা বিপজ্জনক। দেখো অনিশ, এটা তোমার চাকরি। তোমাকে কখনো ডে শিফট আবার কখনো নাইট শিফট করতে হতে পারে। আর এই রেলওয়ে স্টেশনের কথা যদি বলো, তাহলে এখন পুরো জীবন তোমাকে এই চাকরিটাই করতে হবে, তাই এর অভ্যাস করতেই হবে। শুধু নিজের সেফটির জন্য তুমি এতটুকু করতে পারো, রাত থেকে সূর্য ওঠা পর্যন্ত নিজের কেবিন থেকে বাইরে বের হবে না। কিন্তু স্যার, দেখো অনিশ, তুমি যতই কিন্তু করো, আমি এতে তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। এটা হাই অথরিটির সিদ্ধান্ত। তাছাড়া রাতের বেলা এই প্ল্যাটফর্মে কেউ নামা তো দূরের কথা, ট্রেনের জানালাও খোলার সাহস করে না। তাই চিন্তা করো না, তোমার নিজের কেবিন থেকে বের হবার কোনো দরকারই হবে না। সেই সময় অরুণ স্যার আমাকে এই কথা বলে চলে গেলেন। কিন্তু ছোটবেলা থেকে আমি সেই রেলওয়ে স্টেশন সম্পর্কে যে গল্পগুলো শুনেছিলাম, সেগুলো মনে হলে সেখানে রাতে একা থেকে ডিউটি করার সাহস আমার হচ্ছিল না। কিন্তু আমি করতাম না তো কি করতাম? লোকে বলে না যে বাধ্যবাধকতা মানুষকে যে কোনো কিছু করাতে পারে, ঠিক তেমনি আমার অর্থের বাধ্যবাধকতা আমাকে না চাইতেও এমন একটি জায়গায় চাকরি করতে বাধ্য করেছিল। সন্ধ্যা 7 বেজে গিয়েছিল। 10টা থেকে আমার শিফট শুরু হবার কথা ছিল, তাই আমি তৈরি হয়ে আমার কোয়ার্টার থেকে ঘড়িতে ঠিক 9:30 বাজতেই বেরিয়ে গেলাম। সেখান থেকে রেলওয়ে স্টেশন বেশি দূরে ছিল না, তাই আমি 10টা বাজার একটু আগেই স্টেশনে পৌঁছে গেলাম। যখন আমি কেবিনে পৌঁছালাম, তখন ডে শিফটের যোগরাও স্যার সেখান থেকে বেরোনোর প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি তার ব্যাগ তুলে নিলেন এবং আমার কাঁধে হাত রেখে সেখান থেকে চলে গেলেন। তিনি চলে যাওয়ার সাথে সাথে এতক্ষণ যে আমার মন একটু শান্ত ছিল, সেটা এখন অস্থির হয়ে উঠতে লাগলো। তার মনে একটা অদ্ভুত অস্থিরতা হচ্ছিল। কিন্তু আমি নিজের মনোযোগ অন্যদিকে সরাতে আমার ফোনে গান চালিয়ে ফোনটা সামনের টেবিলে রেখে দিলাম। নিজের চোখ বন্ধ করে চেয়ারে মাথা রেখে শুয়ে পড়লাম। তখনই আমার মনে হলো যে কেউ একজন আছে, যে একটা খুব অদ্ভুত আওয়াজে আমার নাম ধরে ডাকছে, অনিশ, অনিশ। এই আমার কানে সেই আওয়াজ পড়ল। আমি হঠাৎ করে চোখ খুললাম। চারদিকে তাকিয়ে পুরো কেবিনে এদিক ওদিক দেখলাম, কিন্তু কেউই ছিল না। পুরো কেবিনে কোথাও কোনো নড়াচড়ারও চিহ্ন ছিল না। এটা দেখে আমি একটু স্বস্তি পেলাম। ফোনে একটা বিরক্তিকর গান বাজতে শুরু করল, যেটা আমি জীবনে আগে কখনো শুনিনি। ওই গানের ভাষা আর কণ্ঠ ছিল কিছুটা অদ্ভুত। হঠাৎ সেই আওয়াজটা নিজে থেকেই অনেক জোরে হতে লাগলো। ওটা শুনে এমন মনে হল যেন আমার কানের পর্দা ফেটে যাবে। আমি গান বন্ধ করার জন্য যেই হাতে আমার ফোন তুললাম, আমার ফোনের পুরো স্ক্রিন একেবারে কালো হয়ে গেল। আমি পাওয়ার বাটন দিয়ে ফোন সুইচ অফ করার চেষ্টা করলাম, কিন্তু আমার ফোন হঠাৎ এমন হয়ে গেল যে আমি এটা অফ করতেই পারলাম না। সেই আওয়াজে বিরক্ত হয়ে আমি আমার কান দুটো 2 হাত দিয়ে চেপে ধরলাম। তখনই হঠাৎ সব কিছু একদম শান্ত হয়ে গেল। আমি যেই আমার চোখ খুললাম, আমার মনে হল যেন আমার কেবিনের দরজায় কেউ খুব জোরে জোরে ধাক্কা দিচ্ছে।
কিন্তু এত রাতে পুরো প্ল্যাটফর্মে আমি ছাড়া তো আর কেউ ছিল না। তাহলে আমার কেবিনের দরজায় কে ধাক্কা দিচ্ছে, এটা ভেবে আমার ঘাম ছুটে গেল। কিন্তু তবুও আমি সাহস করে জিজ্ঞেস করলাম, কে কে আছে বাইরে? আমাকে সাহায্য করুন স্যার, দরজা খুলুন, না হলে ওরা আমাকে মেরে ফেলবে। প্লিজ আমাকে বাঁচান। আরে, এটা তো একটা মেয়ের গলা মনে হচ্ছে, কিন্তু এত রাতে কোনো মেয়ে এখানে কি করছে? না, এসব ছলে না, আমি দরজা খুলব না। এটা ভেবে আমি দরজা খুললাম না এবং চুপচাপ আমার চেয়ারে বসে রইলাম। তখনই সেই মেয়েটি আমার কেবিনের দরজায় আরো জোরে জোরে ধাক্কা দিতে দিতে সাহায্যের জন্য কাকুতি মিনতি করতে লাগলো। প্লিজ আমাকে বাঁচান, নয়তো ওরা আমাকে মেরে ফেলবে। প্লিজ দরজা খুলে দিন, আমাকে বাঁচান। তার এত জোরে কান্নার আওয়াজ শুনে আমার মনে হলো সত্যি কোনো মেয়ে বিপদে পড়েছে। তাই তাকে সাহায্য করার জন্য আমি আমার কেবিনের দরজা খুলে দিলাম। দরজা খোলার সাথে সাথেই দেখলাম আমার সামনে দুধের মতো সাদা এত সুন্দর একটা মেয়ে, যেন কোনো পরী নেমে আমার সামনে এসে দাঁড়িয়ে আছে। ওকে দেখেই আমি ওর সৌন্দর্যের মুগ্ধ হয়ে গেলাম। আমার মনোমুগ্ধে যেন ও সৌন্দর্যের মোহ ছেয়ে গেল। ও কাঁদতে কাঁদতে আমাকে কি বলছিল আমি সেটা বোঝার ক্ষমতাই হারিয়ে ফেলেছিলাম। তখনই সে হঠাৎ তার হাত দিয়ে আমাকে পিছনে সরিয়ে আমার কেবিনের ভিতরে এসে দরজা বন্ধ করে দিল। দয়া করে আজ রাতে আমাকে এখানে লুকিয়ে রাখুন, সকাল হতেই আমি এখান থেকে চলে যাব। ঠিক আছে, কিন্তু তুমি এত ভয় পাচ্ছ কেন? কি হয়েছে? তোমার যদি কোনো সাহায্যর প্রয়োজন হয় তাহলে বলো, আমি পুলিশকে খবর দিতে পারি। না প্লিজ, আপনি কাউকে ডাকবেন না। আমি আজ রাতে নাইমের সাথে পালিয়ে যাওয়ার কথা ছিল। আমরা দুজন একে অপরকে খুব ভালোবাসি, কিন্তু এই কথা আমার বাবা জেনে গেছেন। নাইম কোনোভাবে এখান থেকে পালিয়ে গেছে, কিন্তু আমি এখানেই থেকে গেছি। কাল সকালে নাইম আমাকে নিতে আসবে, তখন আমি তার সাথে এখান থেকে চলে যাব। কিন্তু সকাল হওয়া পর্যন্ত আমাকে সাহায্য করুন। যদি আমার পরিবারের লোকেরা আমাকে খুঁজে পায় তাহলে তারা আমাকে মেরে ফেলবে। আমি এই কারণেই এখানে এসেছি, কারণ এত রাতে ভয়ের কারণে কেউ আমাকে এখানে খুঁজতে আসবে না। আপনি আমাকে সাহায্য করবেন তো? আচ্ছা, আচ্ছা, তুমি চিন্তা করো না। মনে হচ্ছে তোমার অনেক ঠান্ডা লাগছে, যখন থেকে এসেছো শুধু কেঁপেই যাচ্ছ। তুমি এখানে চেয়ারে বসো, ততক্ষণে আমি তোমার জন্য চা নিয়ে আসি, তোমার ভালো লাগবে। জি। ওকে সেখানে বসিয়ে আমি কেবিনের রান্নাঘরে ওর জন্য চা বানাতে গেলাম। চা তৈরি হয়ে গিয়েছিল। আমি চা নিয়ে তার কাছেই যাচ্ছিলাম, তখনই আমি তার খুব জোরে চিৎকার শুনতে পেলাম। তার চিৎকার শুনে আমার হাতে ধরা চায়ের কাপটা হাত থেকে পড়ে নিচে ভেঙে গেল। আমার মনে হলো ওই মেয়েটার বাড়ির লোকেরা ওকে ধরে ফেলে নিত। এই ভেবে আমি খুব তাড়াহুড়ো করে কিচেন থেকে বাইরে এলাম। তখন দেখলাম আমার কেবিনের দরজা খোলা আর মেয়েটাও সেখানে নেই। কেবিনের মেঝেতে রক্তের কিছু ছিটে পড়ে আছে। মেয়েটার জন্য আমার খুব চিন্তা হচ্ছিল। আমি দ্রুত আমার কেবিন থেকে বেরিয়ে এলাম। ঠিক তখনই কেবিনের ডান দিক থেকে আবারও তার তীব্র এবং আর্তনাদপূর্ণ চিৎকার শুনতে পেলাম। আমি দ্রুত দৌড়ে তার দিকে গেলাম। তখন দেখলাম সেই মেয়েটি মাটিতে বসে আছে, তার পিঠ আমার দিকে ছিল। সে কাঁদতে কাঁদতে তার হাতে একটি কুড়াল নিয়ে নির্মমভাবে কারো উপর আঘাত করছিল। এই দৃশ্য দেখে আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। যে মেয়েটা কিছুক্ষণ আগেই আমার কাছে এসে সাহায্যের জন্য আকুলভাবে কাঁদছিল, এখন সেই মেয়ে নিজের হাতে কুড়াল নিয়ে নির্মমভাবে কারো উপর এভাবে আঘাত করছে। এটা দেখে আমি থাকতে পারলাম না। আমি দেখে বললাম, এইটা কি করেছো তুমি? কাউকে মেরে ফেলেছো নাকি? আমার এই কথা শুনতেই সে কুড়াল দিয়ে আঘাত করা বন্ধ করে দিল। যখনই সে তার ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকালো, তখন ভয় যেন আমার শরীর শীতল হয়ে গেল। তার পুরো মুখটা রক্তে ভেজা ছিল, চোখ দুটো পুরো কালো ছিল, মুখটা খুব খারাপভাবে কাটাছেঁড়া ছিল। সে আমার দিকে তাকিয়ে ভয়ানকভাবে হাসছিল। তার লম্বা, ধারালো এবং সোচালো দাঁত ছিল, যা তাকে আরো হিংস্র দেখাচ্ছিল। সে এখন যাকে কুপিয়ে হত্যা করলো তার শরীরের মাংস খাচ্ছিল।
সে দৃশ্য দেখে আমি এতটাই ভয় পেয়েছি যে আমার মনে হচ্ছিল সেখানেই আমার পা জমে গিয়েছে, আমি নড়াচড়া করতে পারছি না। সে আবার আমার দিকে তাকিয়ে সেই ভয়ানক হাসি হাসছিল। হঠাৎ সে পালিয়ে গেল। আমি ভেবেছিলাম সে হয়তো চলে গেছে, তাই আমি এগিয়ে লাশটিকে দেখতে গেলাম। যখনই সেই লাশটি আমি দেখলাম তখন আমার মনে হচ্ছিল আমার হৃৎপিণ্ড বেরিয়ে আমার হাতে চলে এসেছে। তখনই মনে হলো আবার হয়তো সে ফিরে এসেছে। আমি পেছন ঘুরে দেখলাম, কিন্তু কেউই নেই। সকালে যখন আমার ঘুম ভাঙল তখন আমি আমার কেবিনের চেয়ারে ছিলাম। প্ল্যাটফর্ম থেকে অনেক শোরগোল শোনা যাচ্ছিল। আমি বাইরে বেরিয়ে দেখলাম যে প্ল্যাটফর্মে অনেক লোকের ভিড় জমে গেছে। প্ল্যাটফর্মে কারো লাশ পড়েছিল, তাই আমিও লোকেদের মধ্যে দিয়ে গিয়ে সেটা দেখতে গেলাম। তখন ভয়ে আমার আত্মা শিউরে উঠল, কারণ লোকেদের মাঝে পড়ে থাকা সেই লাশ অন্য কারো নয়, বরং আমারই লাশ ছিল। এই রেলওয়ে স্টেশনে পোস্টিং পাওয়া প্রতিটি অফিসারের মতো আজ আমারও মৃত্যু হয়েছে।